দর্শক, এই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির মিছিল বের করেছে এবং সেই মিছিল বিএনপির বিরুদ্ধে মিছিল। আরও যদি স্পেসিফিক করে বলি তাহলে এই মিছিলের মূল টার্গেট হচ্ছে তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে এই মিছিল বেরিয়েছে। বেরোনোর কারণটাও ঘটেছে শেরপুরে আজকে। শেরপুরের ঘটনা আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন। বিএনপি এবং জামাতের যে সংঘর্ষ, প্রশাসন আয়োজিত ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে যে ঘটনা এবং প্রথমে আহত জামাত নেতা, তারপরে নিহত হওয়ার ঘটনা, তারপরে দেশ উত্তাল হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছে। এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হলো, তখন নির্বাচন নিয়ে মানুষের মনে কিন্তু নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে এবং নির্বাচন যে খুব বেশি শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে হবে না এই ঘটনাগুলো সেটাই প্রমাণ করছে। কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কি হলো শেরপুরে, কেন এগুলো হচ্ছে, এর গতি প্রকৃতি কোন দিকে যাবে, নির্বাচন আদৌ কি করা সম্ভব হবে, এরকম ঘটনা যদি ঘটতে থাকে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল, বেশ কিছু মানে অশালীন শব্দ ব্যবহার স্লোগানে, সেই কারণে আমরা সেই মিছিলের ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি না এই কারণেই যে ইউটিউবের যে ইস্যু, সেই ইস্যু তৈরি হতে পারে সেগুলো দেখালে। বলা যায় যে বেশ নোংরা ভাষা ব্যবহার করা হচ্ছে। তারেক রহমানকে তার বহু পুরাতন নানান যে অভিযোগ, সেই অভিযোগের শব্দগুলো ব্যবহার করা হচ্ছে এবং মিছিলে জানতে চাওয়া হচ্ছে যে এই যে শেরপুরের যে ঘটনাটা, এই ঘটনাটা তার যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের অংশ কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছে, ডাকসু নেতাদের মিছিল করতে দেখা যাচ্ছে। এই পরিস্থিতি তৈরি হয়েছে মূলত শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে। প্রথম আলো যেটা বলছে, প্রথম আলো নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে নির্বাচনী সহিংসতায় শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষ, আহত জামাত নেতার মৃত্যু। প্রথমে আহত হয়েছিলেন, তারপরে মৃত্যু। শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষ, আহত জামাত ইসলামের এক নেতা মারা গেছেন। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাকবিতণ্ডার জেরে বিএনপি এবং জামাতের কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়। নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবর্দী উপজেলার জামাত ইসলামের সেক্রেটারি। তিনি ফতেপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্র এবং প্রশাসন জানায়, ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর ৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে জামাত এবং বিএনপির সংঘর্ষ বেঁধে যায়। এদিকে এই খবর যখন প্রথম আলো দিচ্ছে, তখন আমরা একটু বিবিসির খবরের দিকে যেতে চাই। বিবিসি কি বলছে দেখুন। বিবিসি একটা ছবি দিয়ে এই কথা বলছে যে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে যে শেরপুরে আগে চেয়ারে বসা নিয়ে বিএনপি জামাত সংঘর্ষ, জামাত নেতা নিহত। চেয়ারে কে আগে বসবে কে পরে বসবে সেটা নিয়েই নাকি মূলত বাদানুবাদ তৈরি হয় এবং তারপরে এই যে শেরপুরের যে ঘটনাটা ঘটলো, তারপরে পরিস্থিতি ক্রমেই উত্তাল হচ্ছে। চতুর্দিকে জামাত শিবিরের লোকজনের, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লেখালেখি, এক ধরনের প্রতিশোধের ইঙ্গিত তারা দিচ্ছে। সেটা যদি হয় তাহলে পরিস্থিতি আরও ঘোলাটে অবস্থার দিকে যাবে। এই ঘটনায় শেরপুর জেলা বিএনপির কমিটি স্থগিত করেছে বিএনপির কেন্দ্র থেকে, সেই ঘটনা আমরা দেখেছি এবং সেটা নিয়েও অনেকে সমালোচনা করছেন যে বিএনপি প্রথমে স্থগিত করবে, তারপরে কয়েকদিন পরে আবার স্থগিতাদেশ প্রত্যাহার করে নেবে, যে কাজগুলো গত বেশ কিছুদিন থেকে সারা দেশের ব্যাপারে তাদের করতে দেখা যাচ্ছে, অনেককেই দলে ফিরিয়ে আনছে বহিষ্কার করার পরে। এই সমালোচনা হচ্ছে। এই সমালোচনা যখন হচ্ছে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিপন্থী অ্যাক্টিভিস্টরা তারা আবার নতুন করে অ্যাক্টিভিজম শুরু করেছে। তারা দাবি করছে আমরা
কে পোস্ট করছে সেটা না দেখিয়ে একটা পোস্ট আপনাদের দেখাতে চাই, সেটা দেখে নিতে পারেন। সেখানে বলছে শেরপুরের ঝিনাইগাতিতে জামাতের যে হামলা, সেই হামলার শিকার যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কিছুক্ষণ আগে মারা গেছে। এবং এই ঘটনা প্রচণ্ড ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই মানে জামাতের একজন মারা গেছে, তারপরে বিএনপির একজন মারা গেছে, এটা পাশাপাশি এনে ব্যাপারটাকে একটু সমতায় আনার চেষ্টা করছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যারা এই পোস্ট দিচ্ছিলেন তারা আবার এই পোস্টগুলো সরিয়ে নিচ্ছেন। তার মানে এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু ব্যাপকভাবে প্রচার হওয়া শুরু হয়েছে রাতে যে এরকম ঘটনা ঘটেছে, বিএনপির একজনও মারা গেছে। সেই কারণে আমরাও বিস্ময় চিহ্ন দিয়ে এই শিরোনামটা তৈরি করেছি যে নিহত 2 কিনা, নিহত 1 তো নিশ্চিত। আবার যে ঘটনা বলছিলাম যে তারেক রহমানকে কিভাবে টার্গেট করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের বিরুদ্ধে মিছিল, মধ্যরাতে মিছিল, এই ভিডিও যখন করছি তখনও মিছিল হচ্ছিল। এই একটি পোস্ট আপনাদের দেখাতে চাই। সেই পোস্টে সেখানে মানে এই পোস্টেও কে করেছেন সেটা আপনাদেরকে দেখাতে চাই না, কারণ আমরা কাউকে কোনো বিব্রতকর কিংবা বিপদের মধ্যে ফেলে দিতে চাই না। এইরকম একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং এই পোস্টটা বিএনপির অ্যাক্টিভিস্টরা প্রচুর শেয়ার দিচ্ছে, শেয়ার দিয়ে এই ব্যক্তির গ্রেপ্তার এবং তার বিচার দাবি করছে। সেখানে তিনি লিখছেন, আজকে জামাত নেতাকে যে ঘটনা ঘটানো হয়েছে, আমি শব্দগুলো ব্যবহার করছি না, প্রতিশোধ হিসেবে তারেক রহমানকে রাস্তায় ফেলে ঠিক ওই কাজ করতে হবে। বাংলাদেশে তারেকিয়া বাহিনীর কোনো জায়গা হবে না। তার মানে হচ্ছে যে ঘটনা শেরপুরে ঘটেছে সেই ঘটনা ঘটাতে হবে তারেক রহমানের উপরে। এই ধরনের আক্রোশও আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই কথাগুলো কেন উল্লেখ করছি? এই কারণেই উল্লেখ করছি যে এই ঘটনাটা একটা সিঙ্গেল ঘটনা হবে না। এই ঘটনাটা অনেক বেশি উত্তেজনা তৈরি করবে এবং জামাত মূলত এমন একটা সংগঠিত শক্তি, বিএনপির চাইতে অনেক ছোট দল, কিন্তু তারা এতটাই সংগঠিত শক্তি, বিএনপির হাজার এরকম ঘটনা ঘটে গেলেও বিএনপি যে রিয়াকশানটা তৈরি করতে পারবে না কিংবা গত 17 মাসে তারা পারেনি। জামাত একটা ঘটনা ঘটলেই সেই ঘটনাটাকে খুবই ভালোভাবে ক্যাশ করতে পারবে এবং সেটা নিয়ে রীতিমতো রাষ্ট্র করে দিতে পারবে। জামাতের সেই সাংগঠনিক ক্ষমতাটা রয়েছে, যেই জায়গায় বিএনপির একটা বড় দুর্বলতা রয়েছে। কারণ এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে উত্তেজনা তৈরি হচ্ছে। এমনকি যে জায়গায় উত্তেজনা তৈরি হলে সারা দেশে সেই ফোকাস তৈরি হয়, যে জায়গাটা সব থেকে ফোকাস পয়েন্ট, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু গরম হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়েছে। এই ঘটনা যদি পাল্টা হতো, মানে জামাতের ক্ষেত্রে যে ঘটনাটা হলো যদি রিভার্স হতো, বিএনপির কেউ মারা যেত, তাহলে এরকম উত্তাল অবস্থা আমার মনে হয় যে হতো না কিংবা বিএনপি তৈরি করতে পারতো না। এই ঘটনা আরও অনেক বেশি উত্তেজনা তৈরি করবে এবং নির্বাচন নিয়ে অনেক বড় প্রশ্নের জন্ম দেবে। যখন নির্বাচনের সময় মানবাধিকার, সহিংসতা এগুলো নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা শুরু হয়ে গেছে। দর্শক, আপনার ভাবনা কি? কোন পথে এগোচ্ছে নির্বাচনের কার্যক্রম? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।